আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫। আমার দেশের আজকের বিশেষ প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগতম। চাঁদাবাজির পাল্টা পাল্টি অভিযোগ নেতাদের। আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিবাদের পতনের পর চাঁদা তোলায় শুধু হাত বদল, সমন্বয়কদের নাম ভাঙিয়েও চাঁদাবাজি। গত ৬ মাসে বিএনপির ১৭০০ জনকে বহিষ্কার, জামায়াতের বিরুদ্ধেও অভিযোগ বিএনপির। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর চাঁদাবাজি থেমে নেই। ঢাকাসহ সারা দেশের বিভিন্ন স্পট, প্রতিষ্ঠান, ফুটপাত, টার্মিনাল, মহাসড়কসহ যেসব স্থান থেকে চাঁদা তোলা হতো সেখানে শুধু হাত বদল হয়েছে। আগে যারা চাঁদা তুলত তারা আওয়ামী লীগ সরকার পতনের পরে পালিয়ে গেছে, এখন সেখানে যুক্ত হয়েছে নতুন মুখ। আবার কোনো কোনো স্থানে ভুক্তভোগীরা আগে যে হারে চাঁদা দিতেন সেখানে এখন ডাবল হারে চাঁদা দিচ্ছেন। চাঁদা না দিলে হত্যার হুমকি, ব্যবসা বন্ধ করে দেওয়া এবং অপহরণের হুমকি দেওয়া হচ্ছে। কোনো কোনো স্থানে মারধরের ঘটনাও ঘটছে। চাঁদা আদায়কারী ও হামলাকারীরা এমন প্রভাবশালী যে তাদের বিরুদ্ধে কেউ কোনো কথা বলার সাহস পাচ্ছেন না। থানায় গিয়ে অভিযোগ করলে আরও বিপদ হতে পারে, এজন্য অনেকেই থানায় অভিযোগ দিতে যাচ্ছেন না। গত ৫ আগস্ট সরকার পতনের পর বিএনপি, জামায়াতে ইসলামী শুধু নয়, যেসব বৈষম্যবিরোধী ছাত্র সমন্বয়ক ভূমিকা রেখেছিলেন সেই সমন্বয়কদের বিরুদ্ধে উঠছে চাঁদার অভিযোগ। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করেছেন, জামায়াত টেম্পো স্ট্যান্ড দখল করে চাঁদা আদায় করছে। আবার জামায়াতের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে একটি দল দেশে চাঁদাবাজি করছে, তবে তারা কোনো দলের নাম উল্লেখ করেননি। এতে ভুক্তভোগীদের মধ্যে অস্থিরতা ও নানা রকম ভয় বিরাজ করছে। আবার কেউ চাঁদা দিতে না চাইলে তাকে দুদকের মামলায় ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অনেকেই আইনি ঝামেলা এড়াতে এবং সামাজিক মানসম্মান বাঁচাতে দুর্বৃত্তদের টাকা দিচ্ছেন। জানা গেছে সরকার পতনের পর পুলিশ এখনও খুব বেশি সক্রিয় না হওয়ার কারণে দুর্বৃত্তরা সক্রিয় রয়েছে। হামলার আশঙ্কায় অনেক স্থানে পুলিশ টহল দিতে যাচ্ছে না, এতে অপরাধীরা সক্রিয় হচ্ছে। দর্শক, আমার দেশের দ্বিতীয় আরেকটি খবরে আমরা দেখতে পাচ্ছি দেশবিরোধী ষড়যন্ত্র নস্যাৎ এবং শাহবাগীদের গ্রেফতার দাবিতে বুধবার বগুড়ায় জলে সরিতলায় বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। লাকি ইমরান সহ শাহবাগীদের গ্রেফতার দাবিতে উত্তাল দেশ। ২৪ ঘন্টার মধ্যে আইনের আওতায় আনার দাবি। শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি শুরু। ফ্যাসিস্ট সরকারের অন্যতম উচ্ছিষ্টভোগী লাকি আক্তার এবং ইমরান এইচ সরকার সহ শাহবাগীদের গ্রেফতার দাবিতে দেশ উত্তাল। গত মঙ্গলবার রাত থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও বিভাগীয় শহরে হচ্ছে বিক্ষোভ সমাবেশ। অবিলম্বে তাদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দেওয়া হচ্ছে আলটিমেটাম। এসব দাবি আদায়ে গতকাল বুধবারও রাজপথে সরব ছিলেন বিপ্লবী ও বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা। অপরদিকে শাহবাগীদের দমনে কঠোর অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। দর্শন বিরোধী মিছিলের নামে রাজধানীর শাহবাগে মঙ্গলবার তাণ্ডব চালায় লাকির নেতৃত্বে ফ্যাসিবাদের দোসররা। এরপর এই শাহবাগীদের বিচার দাবিতে রাতেই রাজপথে নেমে আসেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। লাকিসহ আওয়ামী ফ্যাসিবাদের দেবাদাস দেশদ্রোহীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে শাহবাগে লাগাতার অবস্থান কর্মসূচিও ঘোষণা করে সংগঠনটি। দর্শক, আমার দেশের প্রথম পাতায় বিশেষ আরও একটি খবর, শেখ হাসিনার নির্দেশে শাপচত্বরে গণহত্যা। বেনজির ইমরান সহ ৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের পরোয়ানা। ৫০ জনকে আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ হেফাজত ইসলামের। ২০১৩ সালের ৫ মে রাতে শাপলা চত্বরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই হেফাজতের সমাবেশে গণহত্যা চালানো হয়। গতকাল বুধবার এ সংক্রান্ত অভিযোগে সাবেক শেখ হাসিনা ও অন্যতম সহযোগী তৎকালীন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার বেনজির আহমেদ, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার সহ ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
হেফাজতের নেতা মাওলানা মামুনুল হকের দায়ের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেয়। মামলার অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর ও হাসান মাহমুদ খন্দকার। আসামিদের মধ্যে 4 জন অন্য মামলায় গ্রেফতার আছেন, বাকিরা পলাতক। আদালতে গতকাল রাষ্ট্রপক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও প্রসিকিউটর মিজানুর ইসলাম। প্রসিকিউশন পক্ষে উপস্থিত ছিলেন প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ, গাজী এম এইচ তামিম, মোহাম্মদ শহীদুল ইসলাম, তারেক আবদুল্লাহ ও শাইখ মাহাদি। ট্রাইব্যুনালে আগামী 12 মে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, শাপলা চত্বরে হেফাজতের উপর পৈশাচিক হামলার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও র্যাবের সাবেক মহাপরিচালক ডিজি ও সাবেক পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ সহ 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। অভিযুক্তদের মধ্যে গ্রেফতার হয়ে কারাগারে আছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক পুলিশ কর্মকর্তা মোল্লা নজরুল ইসলাম। দর্শক, আমার দেশের আরও একটি গুরুত্বপূর্ণ খবরে আমরা দেখতে পাচ্ছি বিপ্লবোত্তর বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘ মহাসচিব। ডক্টর ইউনূসের সঙ্গে ইফতার করবেন রোহিঙ্গা ক্যাম্পে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে 4 দিনের সফরে আজ বৃহস্পতিবার বিপ্লবোত্তর বাংলাদেশ আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বিকালে ঢাকায় অবতরণ করবেন তিনি। জাতিসংঘ মহাসচিবের সফরের বিষয়ে গতকাল সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, মূলত রোহিঙ্গা বিষয় নিয়ে তার এবারের সফর। তিনি কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করবেন। এর মধ্যে কাল শুক্রবার সেখানে 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন গুতেরেস ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক, প্রথম পাতায় আমরা আরও দেখতে পাচ্ছি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় মাহমুদুল্লাহর। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন মাহমুদুল্লাহ রিয়াদও। প্রিয় দর্শক, আমরা আরও দেখতে পাচ্ছি জরুরি ভিত্তিতে সংস্কার দরকার পুলিশ ও নিরাপত্তা বিভাগে। জুলাই বিপ্লবে গণহত্যা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন। গুরুতর মানবাধিকার লঙ্ঘন এবং অপব্যবহার রোধে বাংলাদেশে জরুরি ভিত্তিতে পুলিশ ও নিরাপত্তা বিভাগের বড় ধরনের সংস্কার প্রয়োজন। সম্প্রতি জুলাই গণহত্যা নিয়ে প্রকাশিত জাতিসংঘের প্রতিবেদনে এই সুপারিশ করা হয়। দর্শক, আমরা দেখতে পাচ্ছি মাগুরার শিশুটির অবস্থার আরও অবনতি, 2 বার কার্ডিয়াক অ্যারেস্ট, চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন, দোয়া চেয়েছেন প্রেস সচিব। দর্শক, এই মুহূর্তে আমরা জেনেছি শিশুটি মারা গেছেন। আমরা আরও দেখতে পাচ্ছি মালয়েশিয়ার ডেপুটি হাইকমিশনারকে ঢাকায় ফেরার নির্দেশ। অবশেষে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের দুর্নীতিগ্রস্ত ও ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আস্থাভাজন মোহাম্মদ খুরশেদ আলম খাস্তগিরকে ঢাকায় ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। তাকে নিয়ে দৈনিক আমার দেশ সংবাদ প্রকাশের পর এই নির্দেশ দেওয়া হলো। গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের এক অফিসের আদেশে খুরশেদকে অবিলম্বে ঢাকায় ফিরতে বলা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক শাহ আসিফ রহমান স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, আপনাকে সদর দফতর পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় বদলির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ায় আপনার বর্তমান দায়িত্ব ত্যাগ করে অবিলম্বে সদর দফতর ঢাকায় প্রত্যাবর্তনের জন্য অনুরোধ করা যাচ্ছে। 2020 সালের নভেম্বর মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনে যোগ দেন খুরশেদ। তিনি বিসিএস ক্যাডারের 20তম ব্যাচের কর্মকর্তা। হাসিনা সরকারের আমলে খুরশেদকে বাহরাইনের বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে প্রস্তাব করা হয়েছিল, কিন্তু তার অতীত রিপোর্ট পর্যালোচনা করে মানামা তাকে প্রত্যাখ্যান করে। পরবর্তী সময়ে ওয়ারশোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে প্রস্তাব করে বিদায়ী সরকার এবং পোল্যান্ডের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগেরও সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার, কিন্তু পরে নিয়োগ বাতিল করা হয়। জুলাই বিপ্লবের সময়ে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন ছাত্র শিক্ষকদের সন্ত্রাসী আখ্যা দিয়ে কাজাং থানায় অভিযোগে অগ্রণী ভূমিকা পালন করেন খুরশেদ। দর্শক, দ্বিতীয় পাতার খবরে আমরা আরও দেখতে পাচ্ছি 3 ব্যাংকের বোর্ড ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক। প্রিয় দর্শক, আমরা আমার দেশের মহানগরীতে দেখতে পাচ্ছি শিক্ষা প্রতিষ্ঠানে আর অস্ত্র লাশ দেখতে চায় না দেশবাসী। ছাত্র শিবিরের ইফতারে জামাতে আমির। আমরা আরও দেখতে পাচ্ছি আইন উপদেষ্টার সঙ্গে দর্শন বিরোধী মঞ্চের প্রতিনিধিদের সাক্ষাৎ। আরও দেখতে পাচ্ছি
ঈদ বাজারে দেশি বুটিক্সের জয় জয়কার, কদর বেড়েছে পাকিস্তানি পোশাকের, ভারতীয় পোশাকের প্রভাব কম, হালকা ও আরামদায়ক কাপড়ের প্রতি আগ্রহ। আরও দেখতে পাচ্ছি প্রাথমিক শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জ, জায়জায় দিন এর ডিক্লারেশন বাতিল বহালের দাবিতে সংবাদ সম্মেলন। আরও দেখতে পাচ্ছি জনগণ চাইলেই ক্ষমতায় আসবেন, ভোটে আপনাদের ভয় কেন, কয়েকটি দলের উদ্দেশ্যে মির্জা আব্বাস। আরও দেখতে পাচ্ছি আগুনে পুড়ল 7তলা বস্তির অধিকাংশ ঘর। প্রিয় দর্শক, আমরা আসছি আমার দেশের পঞ্চম পাতায়। রাশিয়ার সঙ্গে 30 দিনের যুদ্ধবিরতিতে প্রস্তুত ইউক্রেন। আরও দেখতে পাচ্ছি গাজা যুদ্ধবিরতি নিয়ে নতুন আলোচনা শুরু দোহায়। গাজায় জাবালিয়া শহরের পশ্চিমে একটি শিবিরে বিশুদ্ধ পানির জন্য অপেক্ষা বাস্তুচ্যুতদের। আরও দেখতে পাচ্ছি দিল্লি ওয়াশিংটন সম্পর্ক নিয়ে উদ্বিগ্ন ভারতীয় আমেরিকানরা। প্রিয় দর্শক, আন্তর্জাতিক আরেকটি খবরে বলা হয়েছে আলোচনায় বসবো না, যা খুশি করুন। পরমাণু চুক্তি নিয়ে ট্রাম্পকে পেজেশকিয়ান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন হুমকির মুখ থেকে তার দেশ আমেরিকার সঙ্গে কোনো আলোচনায় যাবে না। এ সময় তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, যা খুশি তাই করুন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে এমনটা জানানো হয়। পেজেশকিয়ান বলেন, আমেরিকার আদেশ ও হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, তাই তাদের সঙ্গে কোনো আলোচনাই করা হবে না। তারা যা খুশি তাই করুক। আরও দেখতে পাচ্ছি গ্রিনল্যান্ডে ডানপন্থী বিরোধী জোটের জয়। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজরে থাকা গ্রিনল্যান্ডে অনুষ্ঠিত হলো সাধারণ নির্বাচন, যেখানে ডানপন্থী বিরোধী দল বিজয়ী হয়েছে। এই নির্বাচনটি মূলত ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের প্রতিশ্রুতির প্রভাবেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। মঙ্গলবার ভোটের 90% গণনা করা হয়। সেখানে দেখা গেছে ডেনমার্ক থেকে ধীরে ধীরে স্বাধীনতার পক্ষে থাকা মধ্য ডানপন্থী ডেমোক্রেটিক পার্টি প্রায় 30% ভোট পেয়েছে। আরেক বিরোধী দল নালে রাখ, যারা কোপেনহেগেন থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে চায়, 25% ভোট পেয়ে তাদের অবস্থান দ্বিতীয়। দর্শক, এই মুহূর্তে আমরা আসি আমার দেশের সম্পাদকীয় পাতায়। উল্লেখ করা হয়েছে আলফাজ আনামের নিবন্ধ, বাংলাদেশে কেমন নির্বাচন চায় ভারত, লিখেছেন আলফাজ আনাম। দর্শক, আমরা দেখতে পাচ্ছি 2014 সালের নির্বাচনে আগে ঢাকায় সুজাতা সিং এবং এর সংবাদ সম্মেলন। ভারত কেন এখন আগামী নির্বাচন অন্তর্বর্তীমূলক করার দাবি তুলেছে? কারণ একটাই, গণঅধিকৃত পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট দলটিকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়া। এর মধ্য দিয়ে ফ্যাসিস্টদের বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসনের কৌশল নিয়েছে ভারত। আগামীতে ভারতের অনুগত রাজনৈতিক দল, গণমাধ্যম ও সিভিল সোসাইটির দিক থেকে এমন দাবি উঠতে পারে, সেই ক্ষেত্রেই এখন তৈরি করা হচ্ছে, লিখেছেন আমার দেশের সহযোগী সম্পাদক আলফাজ আনাম। দর্শক, আরও দেখতে পাচ্ছি আমরা ভারতের আচরণ বন্ধুসুলভ নয়, সিদ্ধান্ত ছাড়াই যৌথ নদী কমিশনের বৈঠক, ঐক্যের বিকল্প নেই রাজনৈতিক দলগুলোর জনপ্রিয়তা। মতামতে দেখতে পাচ্ছি নগরে ফুটপাথ জেব্রা ক্রসিংয়ের গুরুত্ব নিয়ে লিখেছেন সাইফুদ্দিন খালেদ। মেলবক্সে পাঠানো হয়েছে দৃষ্টান্তমূলক শাস্তি চাই, বায়ু দূষণ রোধে এখনই ব্যবস্থা নিন, দর্শনের শাস্তি হোক প্রকাশ্যে মৃত্যুদণ্ড, অপসংস্কৃতি থেকে যুব সমাজকে রক্ষা করুন, বিনা কারণে হর্ন বাজানো বন্ধ করুন। প্রিয় দর্শক, আসি আমার দেশের একদম শেষ পাতার খবরে। আমরা দেখতে পাচ্ছি মর্জি মাফিক ওষুধ সেবনে বাড়ছে রোগী। বিশ্ব কিডনি রোগ দিবস আজ। আক্রান্ত 3,80,00,000 মানুষ, 15 ভাগ রোগী মর্জি মাফিক ওষুধ সেবনকারী। দ্রুত শনাক্ত করা গেলে অর্ধেকে নামানো সম্ভব। কমিউনিটি ক্লিনিকে প্রাথমিক শনাক্তকরণ ব্যবস্থার চালুর পরামর্শ। আরও দেখতে পাচ্ছি দর্শক, বিশিষ্ট ব্যবসায়ী মঞ্জুর এলাহির ইন্তেকাল। বিশিষ্ট ব্যবসায়ী অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল বুধবার বাংলাদেশ সময় সকাল 7টা31 সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল 83 বছর। বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমটিবি এক বিজ্ঞপ্তিতে জানানো
জানানো হয়, মরহুমের জানাজা আজ বৃহস্পতিবার জোহর নামাজের পর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। মঞ্জুর এলাহী প্রথমে বহুজাতিক কোম্পানিতে চাকরি করতেন, পরে চাকরি ছেড়ে চামড়া ব্যবসায় যুক্ত হন এবং চামড়া খাতের একজন সফল ব্যবসায়ী হয়ে ওঠেন। তার হাত ধরেই বাংলাদেশে উৎপাদিত চামড়ার জুতার বিদেশ যাত্রা, রপ্তানি শুরু। প্রিয় দর্শক, আমরা শেষ পাতায় আরও দেখতে পাচ্ছি, রাজনৈতিক দলের নেতারা চান আরও আলোচনা, প্রবাসীদের প্রক্সি ভোটিং। দেশে প্রায় কোটি নাগরিক প্রবাসে থাকেন, যাদের উল্লেখযোগ্য অংশ ভোটাধিকার প্রয়োগ করতে পারে না। প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করার বিষয়ে একমত থাকলেও প্রক্সি ভোটিং পদ্ধতিতে ভোটারের মতামত প্রতিফলিত হবে কিনা তা নিয়ে আরও চিন্তাভাবনার দরকার রয়েছে বলে জানিয়েছেন দেশের প্রধান রাজনৈতিক দলের নেতারা। তারা মনে করেন, দেশের নাগরিক হিসেবে প্রবাসীরা অবশ্যই ভোট দেওয়ার অধিকার রাখেন, তবে ভোট প্রয়োগের পদ্ধতিটা কী হবে তা নিয়ে আরও চিন্তাভাবনা করতে হবে। প্রিয় দর্শক, আমরা আরও দেখতে পাচ্ছি, পাকিস্তানে সব জিম্মি মুক্ত, ৩৩ সন্ত্রাসী নিহত। ট্রেন ছিনতাইয়ের ঘটনায় আমরা দেখতে পাচ্ছি, পাকিস্তানের বেলুচিস্তানের বোলান জেলায় জাফর এক্সপ্রেসের জিম্মি যাত্রীদের উদ্ধারে অভিযান সফলভাবে শেষ হয়েছে। ঘটনাস্থলে থাকা সব হামলাকারী নিহত এবং জিম্মিদের মুক্ত করা হয়েছে। প্রিয় দর্শক, আমরা আরও দেখতে পাচ্ছি, MBBS BDS ডিগ্রি ছাড়া ডাক্তার পদবি নয়, হাইকোর্টের রায়। প্রিয় দর্শক, আরও দেখতে পাচ্ছি, মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যা মামলা নিয়ে আলোচনা, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রীর। আমরা একটা গ্রাফিতি দেখতে পাচ্ছি, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মামোদou টাঙ্গারাকে জুলাই গণ অভ্যুত্থানের বই উপহার দেন। আরও দেখতে পাচ্ছি, ইসিতে আন্দোলনের পেছনে স্বার্থান্বেষী মহল, স্বতন্ত্র কমিশন গঠনে ক্ষোভ, কর্মবিরতি পালনের ঘোষণা কর্মকর্তাদের। ইসির কাজের চাপ কমাতে স্বতন্ত্র কমিশনের সুপারিশ। বদিউল আলম, আপাতত এনআইডি সেবা নির্বাচন কমিশনের অধীনে থাকবে বলেছেন ফয়াজ তৈয়ব। জুলাই বিপ্লবে নিহত আরেকটি বিশেষ প্রতিবেদন, মামলা তুলে নিতে বিভিন্ন নম্বর থেকে ফোনে হুমকি, পালিয়ে বেড়ানোয় বোনের লেখাপড়া বন্ধ, জীবনের নিশ্চয়তা ও অপরাধীদের শাস্তির দাবি। শহীদ সাদ আল আফনান পালিয়ে বেড়াচ্ছে, লক্ষ্মীপুরের প্রথম শহীদ আফনানের পরিবার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রলীগ যুবলীগের গুলিতে লক্ষ্মীপুরে প্রথম শহীদ হন মেধাবী ছাত্র সাদ আল আফনান। আফনান হত্যার ঘটনায় তার মা বাদী হয়ে সদর থানায় মামলা করেছেন। মামলার পর থেকে গত 6 মাসেরও বেশি সময় ধরে পালিয়ে বেড়াচ্ছে পরিবারটি। দর্শক, এই ছিল আজকের মতো বিশেষ প্রতিবেদন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।